আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। শিক্ষার্থীরা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং কার্যক্রমে আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি। আমি জীববিজ্ঞান বিষয়ে কর্মরত সহকারী শিক্ষক আইনুন নাহার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য বলে দিচ্ছি, আজকে আপনাদের নির্বাচনী পরীক্ষার সিলেবাসের উপর আজকে আপনাদের 31তম ক্লাসে আমি আপনাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত হচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করছি আপনাদের শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা কিছুটা হলেও আপনাদের শিক্ষা কার্যক্রমে যে সচল রাখার ক্ষেত্রে যে আমরা ভূমিকা পালন করছি, আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। শিক্ষার্থীরা, অনলাইন ক্লাস শুরুর প্রথমেই বলছি, ক্লাসটি শুরুর সময়ে আপনারা আপনাদের বোর্ড কর্তৃক নির্ধারিত জীববিজ্ঞান বইটি সাথে নিয়ে অনলাইন ক্লাসগুলো দেখবেন। তাতে আপনাদের ক্ষেত্রে এই টপিকটি বুঝতে সুবিধা হবে। আসুন আজকের আলোচ্য টপিক এবং আজকের আলোচ্য অধ্যায় হচ্ছে অধ্যায় 12 এবং আলোচ্য টপিক হচ্ছে ক্রোমোজোমের গঠন ও এর প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, গতকাল আমি এই অধ্যায় 12 এর আরও একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে বুঝিয়েছিলাম, যেটি ছিল DNA RNA এর মধ্যে মিল এবং অমিল। আমি রাসায়নিক গঠন এবং ভৌত গঠনের মাধ্যমে আপনাদেরকে আমি DNA RNA সম্পর্কে বুঝিয়েছি। আজকে এই অধ্যায়েরই আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ক্রোমোজোমের গঠন ও প্রকারভেদ সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা যেহেতু দশম শ্রেণীতে পড়েন এবং আপনাদের বোর্ড কর্তৃক নির্ধারিত একটি পরীক্ষা আছে, যেই টপিকটা আমি বুঝাচ্ছি এটি আপনাদের অধ্যায় 2-এও এই টপিকটি বিদ্যমান, অর্থাৎ ক্রোমোজোম। এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রায় দেখা যায় উদ্দীপকে নিউক্লিয়াস এঁকে দিয়ে সূত্রাকার অঙ্গাণুটাকে ইন্ডিকেট করে বলবে যে এই সূত্রাকার অঙ্গাণুটি কী এবং এটির গঠন ব্যাখ্যা করো, অথবা এই সূত্রাকার অঙ্গাণুটি মানবদেহের প্রজননে কী কী ভূমিকা পালন করে সেটা সম্পর্কে প্রশ্ন প্রায়ই আসে। তাই এই টপিকটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনাদের জীববিজ্ঞান বইতে ক্রোমোজোমের গঠন এই টপিকটা ততটুকু স্পষ্ট করে লেখা নেই। আমি চেষ্টা করেছি এখানে তথ্যগুলো ভালোভাবে উপস্থাপন করতে, যাতে আপনারা এই প্রশ্নটি আসলে উত্তরটা সঠিকভাবে উত্তরপত্রে উপস্থাপন করতে পারেন। আসুন শিক্ষার্থীরা, তাহলে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত হচ্ছি কেন আজকে ক্রোমোজোম সম্পর্কে জানব। প্রথমে আমি বলছি, আজকের আলোচ্য অধ্যায় হচ্ছে 12, যেখানে আপনাদের জীবের বংশগতি ও বিবর্তন সম্পর্কে আলোচনা আছে। আর আজকের আলোচ্য টপিক হচ্ছে ক্রোমোজোমের গঠন ও প্রকারভেদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি আপনাদেরকে ক্রোমোজোম কি বুঝাচ্ছি। আসুন, কোষস্থ কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতার সম্পন্ন, আপনারা জানেন অনুলিপন কি? অনুলিপন হলো যেটি স্ববিভাজিত হয়ে নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় ক্রোমোজোম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রোমোজোম কি এটি আপনাদের জ্ঞানমূলকেও আসে, সেই ক্ষেত্রে আপনারা ক্রোমোজোম কি এখান থেকে এই উত্তরটি লিখতে পারেন। ক্রোমোজোম কি এটি আপনাদের জীববিজ্ঞান বইয়েও সুস্পষ্ট একটা সংজ্ঞা আছে। ক্রোমোজোমের আমি এখানে যে গঠনটা নিয়ে এসেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে ভৌত গঠন। রাসায়নিক গঠনটা অনেক বিশদ, সেটা আপনারা আল্লাহর রহমতে উপরের ক্লাসে গিয়ে আপনারা শিখবেন। ভৌত গঠনে আসছি, প্রথমে বলছি প্রথম অংশটি হচ্ছে ক্রোমাটিন। ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন, যা প্রকৃতপক্ষে DNA প্রোটিন যৌগ। DNA কি আপনারা জানেন? আমি গতকাল ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছিলাম। প্রাথমিকভাবে নিউক্লিয় প্রোটিন যৌগের সূত্রটি কুণ্ডলী পাকিয়ে পুরো ক্রোমাটিনে পরিণত হয়। দ্বিতীয় পয়েন্টে বলছি ক্রোমাটিড। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ের, সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইটোসিস কোষ বিভাজন কি এটা আপনারা জানেন? এটা আপনারা যেহেতু দশম শ্রেণীতে পড়েন, এটি অধ্যায় 3-এর কোষ বিভাজন অধ্যায়েরই গুরুত্বপূর্ণ টপিক ছিল, সেটিও আমি আপনাদেরকে অনলাইন ক্লাসে বুঝিয়েছিলাম। মাইটোসিস কোষ বিভাজনের
প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয়, অর্থাৎ সুস্পষ্টভাবে দেখা যায়। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত হতে দেখা যায়, যার প্রতিটির নাম হচ্ছে ক্রোমাটিড। তাহলে ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে দেখা যায় কোন পর্যায়ে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে। আর মেটাফেজ পর্যায়ে এসে আমরা ক্রোমোজোমকে দুটি ভাগে ভাগ হতে দেখি, যেটাকে বলছে ক্রোমাটিড। সেন্ট্রোমিয়ার। প্রতিটি ক্রোমাটিড এ একটি অরঞ্জিত অঞ্চল থাকে। ক্রোমাটিডের এই অরঞ্জিত অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার। অন্যভাবেও আমরা বলতে পারি যে ক্রোমাটিড দুটি যেখানে এসে সংযুক্ত হয় সেই সংযুক্ত অংশটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর অধিকাংশ ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে একটি। বাহু। 4 নম্বর পয়েন্ট বলছি, বাহু। সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলা হয়। প্রতিটি ক্রোমোজোমের দুটি করে বাহু থাকে। আবারও বলছি, সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমাল অংশকে বাহু বলা হয়। প্রতিটি ক্রোমোজোমের দুটি বাহু থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই অংশটি পড়িয়েছি, আপনাদেরকে বুঝিয়েছি, আমি বাকি অংশটা আপনাদেরকে বুঝাচ্ছি। পরবর্তীতে আমি চিহ্নিত চিত্রের মাধ্যমে আবার আপনাদেরকে বুঝাবো। কাইনেটোকোর। 5ম পয়েন্ট বলছি, কাইনেটোকোর। প্রতিটি সেন্ট্রোমিয়ারের একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, যেটাকে বলা হয় কাইনেটোকোর। 6ষ্ঠ পয়েন্ট বলছি, স্যাটেলাইট, যেটি খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলকে। স্যাটেলাইটকে এটাও আসে। কোনো কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায়। ক্রোমোজোমের প্রান্তের দিকে গোলাকৃতির অংশটিকে বলা হয় স্যাটেলাইট। আর যে সকল ক্রোমোজোমের মধ্যে এই স্যাটেলাইট থাকে ওই ক্রোমোজোমগুলোকে স্যাট ক্রোমোজোম বলে। আবারও বলছি, ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো প্রান্তের দিকে গোলাকৃতি ধারণ করে, যেটাকে বলা হয় স্যাটেলাইট। আর যে সকল ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে সে সকল ক্রোমোজোমকে বলা হয় সেট ক্রোমোজোম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ক্রোমোজোমের গঠনটা আপনাদের চিহ্নিত চিত্রের মাধ্যমে বুঝাচ্ছি, পরে ক্রোমোজোমের প্রকার ভেদে যাব। শিক্ষার্থীরা, এটি হচ্ছে একটি ক্রোমোজোম। আপনারা যেন টপিকটা বুঝতে পারেন সেই জন্য আমি রং করে এনেছি। প্রথমেই বলেছি, ক্রোমোজোমের ভিতরে এই সূত্রাকৃতির অঙ্গ যেটি পাকানো অবস্থায় থাকে, আপনারা দেখবেন এটিকে বলা হচ্ছে ক্রোমাটিন। আবারও বলছি, এই সূত্রাকৃতি পেঁচানো কুণ্ডলী পাকানো অংশটিকে বলা হচ্ছে ক্রোমাটিন। আর এটি এবং এটি দুটি মিলে এগুলো হচ্ছে, যখন আমি বলেছি মাইটোসিস বিভাজনের প্রোফেজ পর্যায়ে আমরা ক্রোমোজোমটাকে দেখতে পাই। আর মেটাফেজ পর্যায়ে এসে ক্রোমোজোমটা দুটি অংশে বিভক্ত হয়, লম্বালম্বি দুটি অংশে বিভক্ত হচ্ছে, তখন সেগুলোকে বলা হয় ক্রোমাটিড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্রোমাটিন কি এবং ক্রোমাটিড কি বুঝতে পেরেছেন। 3য় পয়েন্টে বলেছিলাম যে ক্রোমাটিডগুলো যেখানে যুক্ত হয়, এটি অরঞ্জিত অঞ্চল, ওই অংশটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারে এই যুক্ত হওয়া অংশটাকে প্রাইমারি কুঞ্চনও বলা হয়। আবারও বলছি, সেন্ট্রোমিয়ারে এই যুক্ত হওয়া অংশটিকে প্রাইমারি কুঞ্চনও বলা হয়। বিভিন্ন ক্রোমোজোমে প্রাইমারি কুঞ্চনের সাথে সাথে গৌণ কুঞ্চনও দেখা যায়। যেমন এটি হচ্ছে গৌণ কুঞ্চন, যেটা আমি লিখে আনিনি, কিন্তু এটাকে বলা হচ্ছে গৌণ কুঞ্চন। তাহলে এটি ক্রোমাটিড এবং সেন্ট্রোমিয়ার। এরপরে বলেছিলাম 4 নম্বর পয়েন্টে বলেছিলাম বাহু। এটি একটি বাহু, এটি আরেকটি বাহু, এটি একটি বাহু, এটি আরেকটি বাহু। 5 নম্বর পয়েন্টে আমি বলেছিলাম যে কাইনেটোকোর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখবেন সেন্ট্রোমিয়ারের সাথে এই ছোট, আবারও বলছি যেটি আমি সবুজ রং করে এনেছি, সেন্ট্রোমিয়ারের সাথে এই ছোট যুক্ত হওয়া গাঠনিক অবকাঠামোটাকে বলা হচ্ছে কাইনেটোকোর। 6 নম্বর পয়েন্টে বলেছিলাম যে কিছু কিছু ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো প্রান্ত ভাগ গোলাকৃতি ধারণ করে, আর এটাকে বলা হয় স্যাটেলাইট। আর যে সকল ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে ওই ক্রোমোজোমটাকে বলা হয় সেট ক্রোমোজোম। যেমন এটাকে আমরা একটা সেট ক্রোমোজোম বলতে পারি। কেন? কারণ এই ক্রোমোজোমটার প্রান্ত ভাগ গোলাকৃতি ধারণ করে স্যাটেলাইটে পরিণত হয়েছে, তাই এটি একটি সেট ক্রোমোজোম।
আপনারা জানেন এই ক্রোমোজোম সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ অনুধাবন আসে যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন। আমরা জানি ক্রোমোজোমের ভিতরে আমি যে গঠনটা আপনাদেরকে বুঝালাম সেটা হলো ক্রোমোজোমের ভৌত গঠন। রাসায়নিক গঠনে যদি আপনারা যান তাহলে রাসায়নিক গঠনে ক্রোমোজোমের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে। আর নিউক্লিক অ্যাসিডগুলো কি কি আপনারা জানেন যে দু ধরনের নিউক্লিক অ্যাসিড রাসায়নিক গঠন। আমি এখানে সেই তথ্য তো উপস্থাপন করিনি, কিন্তু মুখে বলছি যে আমি এখানে যে তথ্যটা দেখিয়েছি সেটি হলো ক্রোমোজোমের ভৌত গঠন। আর ক্রোমোজোমের রাসায়নিক গঠনে দুটি উপাদান নিয়ে গঠিত, সেটি হচ্ছে কি কি? একটি হচ্ছে নিউক্লিয় প্রোটিন, আরেকটি হচ্ছে নর্মাল প্রোটিন। আর নিউক্লিওটাইড আরেকটি হচ্ছে প্রোটিন। আর নিউক্লিওটাইডের মধ্যে রয়েছে ডিএনএ এবং আরএনএ, আর প্রোটিন তো রয়েছে অসংখ্য। আর ডিএনএ আরএনএ কি গতকাল আমি আপনাদেরকে সেই টপিকটা ক্লিয়ার করেছিলাম। আসুন সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ক্রোমোজোম এবং ক্রোমোজোম কি, ক্রোমোজোমের গঠন আমি আপনাদেরকে বুঝালাম। এখন আসি আজকের টপিকের আরেকটি অংশ, সেটি ছিল যে ক্রোমোজোমের প্রকারভেদ। এখানে আপনাদেরকে বলছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 প্রকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন মাইটোসিস বিভাজনের এনাফেজ ধাপে, আবারও বলছি মাইটোসিস বিভাজনের এনাফেজ ধাপে ক্রোমোজোমকে আমরা 4টা রূপে আমরা দেখতে পাই। সেই রূপগুলো কি? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী সেই ক্রোমোজোমকে আমরা 4টা ভাগে বিভক্ত করি। কি কি সেটা হলো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আবারও বলছি মেটাসেন্ট্রিক। মেটা হলো মধ্য, অর্থাৎ সেন্ট্রোমিয়ারটা ক্রোমাটিডের ঠিক মাঝখান বরাবর অবস্থান করে, যেটাকে দেখতে ভি এর মতো দেখায়। আমি আবারও বলছি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 প্রকার। কি কি? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্রকার ভেদগুলো এখানে চিহ্নিত চিত্রের মাধ্যমে যদি আমরা বুঝি তাহলে আমরা দেখব সেন্ট্রোমিয়ারটা আপনারা দেখেন এখানে মেটাসেন্ট্রিকে ঠিক মাঝ বরাবর অবস্থান করছে, আর এটি হচ্ছে দুটি ক্রোমাটিড, দেখতে উল্টো ভি এর মতো, তাই এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। এটি হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, দেখতে এল অক্ষরের মতো, এটি হচ্ছে সেন্ট্রোমিয়ার। এ দুটো হচ্ছে ক্রোমাটিড। মেটাসেন্ট্রিকে দুটো ক্রোমাটিড প্রায় সম আকৃতি, আর এগুলোর ক্ষেত্রে ক্রোমাটিডগুলো অসম আকৃতির। তাহলে অ্যাক্রোসেন্ট্রিক দেখতে জে এর মতো, অ্যাক্রোসেন্ট্রিক এটি সেন্ট্রোমিয়ার, এ দুটি হচ্ছে ক্রোমাটিড। আর টেলোসেন্ট্রিক দেখতে আই অক্ষরের মতো, এটি হচ্ছে ক্রোমাটিড, এটি হচ্ছে আরেকটি ক্রোমাটিড, একদম সোজা আইয়ের মতো দেখতে। তাহলে আমরা কি বুঝলাম যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করি। কি কি? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এবার আসি সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে আবার 5 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম 5 প্রকার। কি কি? সেন্ট্রোমিয়ারের সংখ্যা, যেমন মনোসেন্ট্রিক, এই ক্ষেত্রে এক ক্রোমোজোমে একটি সেন্ট্রোমিয়ার থাকবে, যেমন এটি একটি মনোসেন্ট্রিক ক্রোমোজোম, কারণ এখানে সেন্ট্রোমিয়ার একটি। আবারও বলছি সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে 5 ভাগে ভাগ করা হয়। কি কি? মনোসেন্ট্রিক, অর্থাৎ একটি সেন্ট্রোমিয়ার থাকলে সেটাকে বলা হচ্ছে মনোসেন্ট্রিক। আর যদি দুটি সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। 2-এর অধিক থাকলে সেটাকে বলা হচ্ছে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। আবারও বলছি 2-এর অধিক সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলা হচ্ছে পলিসেন্ট্রিক ক্রোমোজোম। 4 নম্বর পয়েন্টে বলছি ডিফিউজড হলো ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে। আবারও বলছি ডিফিউজড কখন বলবো? ডিফিউজড ক্রোমোজোম কোনগুলো? যেগুলো ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে সেন্ট্রোমিয়ার অবস্থান করে না, সেগুলোকে বলা হয় ডিফিউজড। আর অ্যাসেন্ট্রিক হলো যে সকল ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না। আবারও বলছি অ্যাসেন্ট্রিক হলো যে সকল ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার থাকে না, সেগুলো হচ্ছে অ্যাসেন্ট্রিক। তাহলে এখানে আমি প্রকারভেদে সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী বললাম 4 প্রকার, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী বললাম 5 প্রকার, আর কাজের উপর ভিত্তি করে আবার ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা হয়, সেটা আপনারা জানেন। একটি হলো অটোজোম আর একটি হলো সেক্স ক্রোমোজোম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে ক্রোমোজোমের 3টা ডিভিশন, একটা হলো সেন্ট্রোমিয়ারের
অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 প্রকার, সেটা বললাম কি কি, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আর সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম 5 প্রকার, কি কি, মনোসেন্ট্রিক, ড্রাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড, অ্যাসেন্ট্রিক। আর কাজের উপরে ভিত্তি করে ক্রোমোজোম 2 প্রকার, সেটা হলো কি কি, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের টপিকের মাধ্যমে আপনারা ক্রোমোজোম কি, ক্রোমোজোমের ভৌত গঠন এবং ক্রোমোজোমের প্রকারভেদ সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে চেষ্টা করছি আপনাদের এই শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে, তাই আপনারা অবশ্যই অনলাইন ক্লাসগুলো দেখবেন এবং অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই জমা দিবেন। আজকের যে টপিকটা আমি আপনাদেরকে বুঝালাম বা পাঠদান করালাম, সেটার উপরে ভিত্তি করে আজকের হোমওয়ার্ক হচ্ছে চিহ্নিত চিত্রের মাধ্যমে ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। আবারও বলছি, চিহ্নিত চিত্রের মাধ্যমে ক্রোমোজোমের গঠন বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি ক্রোমোজোমের চিহ্নিত চিত্র নিয়ে এসেছি এবং গঠন দিয়েছি, সেটা আপনারা আপনাদের হোমওয়ার্ক খাতায় জমা দিবেন। সেই ক্ষেত্রে প্রকারভেদ লেখার প্রয়োজন নেই। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন আজকের টপিকটি। আজকের ক্লাসটি শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে আপনাদের দশম শ্রেণীর। আমি চেষ্টা করেছি এই অনলাইন ক্লাসের মাধ্যমে আপনাদের দশম শ্রেণীর যে জীববিজ্ঞান বইতে যে 14টি অধ্যায় আছে, ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো বোঝানো। সেই ধারাবাহিকতার মাধ্যমে আজকে আমি 12তম অধ্যায়ে এসেছি। 12তম অধ্যায়ের আজকে আমি লাস্ট ক্লাস নিলাম। আর দুটি অধ্যায়, একটি হচ্ছে অধ্যায় 13, আরেকটি হচ্ছে অধ্যায় 14। সেগুলোর মাধ্যমে আমি আপনাদের সাথে যুক্ত হব ইনশাআল্লাহ। আর সেই ক্লাসগুলো আপনারা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, শেষ করছি আজকের ক্লাস। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, মা বাবার কথা শুনবেন, অবশ্যই হোমওয়ার্ক জমা দিবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।